ফালতু আলোচনাগুলোকে আমি আসলে খুব বেশি সাপোর্ট করি না। বাংলাদেশ দলের দুজন কি ক্রিকেটার পারফর্ম না করার পরেও কিন্তু বাংলাদেশ টেস্ট জিতেছে। এরা খেললে বা এরা থাকলেই বাংলাদেশ ভালো করবে, আর এরা না থাকলেই বাংলাদেশে হচ্ছে আপনার গজব নেমে আসবে। এই যে একটা চিন্তা ভাবনা, এই যে একটা মাইন্ডসেট, এটা থেকে আসলে আমাদের বের হওয়াটা খুব জরুরি। আফিফ চান্স পাওয়ানি যারা প্রশ্ন তোলে তাদের একটু আমি রিমাইন্ড করে দিতে চাই যে আফিফ যখন বাদ পড়েছিল, কোন প্রসেসে বাদ পড়েছিল একটু এটা খুঁজে দেখেন ভাই। জাকের টেস্টের জন্য প্রস্তুত না, এই প্রশ্ন যে করে সে আসলে এই প্রশ্ন তোলার জন্য কতটুকু প্রস্তুত, আমার কাছে এই ব্যাপার নিয়ে যথেষ্ট ডাউট রয়েছে। অভিজ্ঞ মুশফিকুর রহমান নেই, সাকিব আল হাসান নেই, অপেক্ষাকৃত দুর্বল একটা দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ টেস্ট ম্যাচটা জিতেছে। এইটার থেকে আসলে কি প্রমাণ হয় আসলে? মানে এটা থেকে প্রমাণ হয় যে আসলে আমরা অনেক ক্ষেত্রেই আমাদের অনেক পোটেনশিয়াল ক্রিকেটারদেরকে প্রপারলি ভ্যালু করি না। আমি জাস্ট একটা আপনাকে এক্সাম্পল দিব যে তাইজুল ইসলামকে কেন্দ্র করে আমরা বিভিন্ন সময়ে আমরা নিজেরা সাধারণ মানুষ কত ধরনের বাজে কথা বলেছে না, অথচ অ্যাওয়েতে গিয়ে তাইজুল ইসলামের এই ফাইফারটা কতটা ইফেক্টিভ ছিল বাংলাদেশকে জেতানোর জন্য। আনবিলিভেবল বল করেছে। মেহেদী হাসান মিরাজকে আমরা ক্যাপ্টেন্সি দেওয়া নিয়ে অনেক ধরনের ডিসকাশনসের মধ্যে রাখি, বাট তার ক্যাপ্টেন্সি কিন্তু অসাধারণ আমার কাছে মনে হয়েছে, স্পেশালি দ্য বোলিং চেঞ্জেস। আমরা যদি খেয়াল করি, সাদমান ইসলাম নতুন ক্রিকেটার তুলনামূলকভাবে, হয়তো বেশ কয়েক বছর ধরে খেলছে, বাট একটা ফর্মেটেই খেলে। ন্যাশনাল টিমের কোচিং স্টাফ যারা রেগুলার যারা টিমকে রেডি করে, সেই কোচিং স্টাফদের কিন্তু আসলে হেল্প খুব একটা সাদমানরা পান না, কারণ অন্য ফর্মেট নিয়ে তাদের ব্যস্ততা বেশি থাকে। নিজেরা প্রিপেয়ার্ড হন, বাংলাদেশের লোকাল কোচেসরা তাদেরকে অ্যাসিস্ট্যান্স দেয়। সেই সাদমান কিন্তু দুইটা ইনিংসে অসাধারণ করেছে। আপনি যদি খেয়াল করে দেখেন যে তাসকিন আহমেদ আগের টেস্টে অসাধারণ করছে, এই টেস্টে বাংলাদেশে আরেক পেসার নাহিদ রানা কি দারুণ বল করেছে। সো আমরা সবসময় না উই অ্যাকচুয়ালি আইং অন টু সাম পার্টিকুলার ক্রিকেটার, যে এরা খেললে বা এরা থাকলেই বাংলাদেশ ভালো করবে, আর এরা না থাকলেই বাংলাদেশে হচ্ছে আপনার গজব নেমে আসবে। এই যে একটা চিন্তা ভাবনা, এই যে একটা মাইন্ডসেট, এটা থেকে আসলে আমাদের বের হওয়াটা খুব জরুরি। সাকিব আল হাসান থাকলেই বাংলাদেশ ভালো করবে, বা সাকিব আল হাসান না থাকলে বাংলাদেশ খারাপ করবে। তামিম ইকবাল খেললেই বাংলাদেশ ভালো করবে, না খেললে বাংলাদেশ ভালো করবে না। মুশফিকুর রহিম নাই, হায় হায় কী অবস্থা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে গিয়ে আপনার যখন এই ক্রিকেটাররা না থাকার পরে, ইভেন দ্য রেগুলার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত না থাকার পরে 15 বছর পর একটা দল ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে নিজেদের টিম বি নিয়ে হারিয়ে দেয়, এটাকে ভাই প্রেজেবল করতেই হবে। এবং বাংলাদেশ দলটা আমার কাছে মনে হয় যে একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে, এটা যাবেই। আজকে আপনি মাইক্রোফোন হাতে রয়েছেন, কয়েকদিন পর হয়তো আপনি একটা চ্যানেলের মালিক হয়ে যেতে পারেন, তাই না? সো সব কিছুর একটা সময় আছে। বাংলাদেশ দলেরও তো যারা সার্ভিস দিচ্ছিল তাদেরও একটা সময় আছে যে তারা হয়তো এখন খেলছে, একটা সময় পর খেলবে না। নতুন যারা ছোট ছিল তাদেরও একটা সময় আসবে যখন তারা দায়িত্ব নেবে, রেসপন্সিবিলিটি নেবে। খেয়াল করে দেখবেন বাংলাদেশ দলের দুজন কি ক্রিকেটার পারফর্ম না করার পরেও কিন্তু বাংলাদেশ টেস্ট জিতেছে। লিটন কুমার দাসের আমরা ভালো পারফরমেন্স পাইনি, মমিনুল হক 2 ইনিংসে 0-তে আউট হয়েছে। সো ইউ হ্যাভ টু পে ইউর ফুল স্যালিউট টু দ্য টিম, অ্যান্ড ইউ হ্যাভ টু কিপ ফেইথিং, ট্রাস্টিং দ্য বয়েজ হু আর প্লেইং ফর ইউর টিম, ফর ইউর ন্যাশনাল ফ্ল্যাগ। এই যে সবার মধ্যে যে একটা হতাশা কাজ করছে, হাই হাই করছে যে সাকিব খেলবে না, মুশফিকুর রহিম শেষ, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম, মানে পঞ্চপাণ্ডব যুগ শেষ, মানে বাংলাদেশের ক্রিকেটটা শেষ। এই যে হাই হাই রব, এইটা থেকে আসলে সরে আসার জন্য আমার মনে হয় এটা একটা বড় প্রমাণ যে আসলে বাংলাদেশের ক্রিকেট শেষ না, নতুন করে শুরু হচ্ছে। এটা টিম ম্যানেজমেন্ট, কোচিং প্যানেল, দর্শক, আমার মনে হয় সবারই বোঝা উচিত। আপনি যেটা বলছেন, না, এটা হচ্ছে কি আমাদের একটা মাইন্ডসেট, যে যখন টিমে থাকে না আমরা মনে করি যে ও থাকলেই বাংলাদেশ জিতে যেত। এটা আরমান আপনিও এইভাবেই চিন্তা করছেন, ছোটোবেলা থেকে বড় হয়েছেন। আমাদের মধ্যে ওই চিন্তাগুলো ছিল। একটা সময় আশরাফুল খুব ইনকনসিস্টেন্ট ছিলেন, মাঝখানে বাদ পড়ে গেলে আমরা চিল্লাইতাম যে তারে বাদ দেওয়া হয়েছে কেন, অ্যাজ ইফ যে সে খেললেই হচ্ছে বাংলাদেশ জিতে যাবে। সাকিব আল হাসান এখন ধরেন নেই, রিয়েলিটি এটা নেই কেন আমরা সবাই জানি। তো সাকিব আল হাসান না খেললেও তো বাংলাদেশ অনেক ম্যাচ জিতেছে না। আপনি খেয়াল করে দেখবেন ওপেনাররা খারাপ করলে আমরা আলোচনা করা শুরু করি যে এনামুল বিজয় বা ইমরুল কায়েস অথবা জাবেদ ওমর বেলুনিয়া যদি এখনও খেলতেন তার ভালো হইতো। আমাদের জাজমেন্টটা খারাপ। আমি যাদের নাম বললাম তারা কিন্তু খারাপ ক্রিকেটার না, তারাও যে বাদ পড়েছেন তাদের বাদ পড়ার প্রসেসটাও কিন্তু ঠিক ছিল না। ইমরুল কায়েসকে যেভাবে ছেটে ফেলা হয়েছে কোনো সুযোগ না দিয়ে, এটা একটা অন্যায় হয়েছে। এনামুল হক বিজয়, তিনি বাংলাদেশের হয়ে জিম্বাবুয়েতে গেলেন, সেখানে তিনি পারফর্ম করলেন, সেকেন্ড হাইস্ট রানস গেটার, বাংলাদেশের হয়ে হাইস্ট রান গেটার ছিলেন, ঠিক আছে। তারপরে সিরিজে তিনি হচ্ছে মোটামুটি সবাই যেভাবে করেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে মনে হয় খেললেন, 40+ ইনিংস ছিল এবং সেগুলো কিন্তু ইফেক্টিভ ছিল। লিস্টে ক্রিকেটে একটা মৌসুমে হাইয়েস্ট রান করার রেকর্ডটা তিনি করেছেন। একটা পার্টিকুলার সিরিজে একটু আপনার মনোপুত পারফরমেন্স না করার কারণেই আপনি ক্রিকেটারদেরকে ছেটে ফেলেছেন। এই যে প্র্যাকটিসেসগুলো, এগুলো বাংলাদেশ টিমকে নষ্ট করেছে। এবং এটার জন্য আমি রেসপন্সিবল করব যে আগের যে সিলেকশন প্যানেল ছিল তারা একটা খুব আগলি রোল প্লে করেছে। গাজী আশরাফ হোসেন লিপুর সিলেকশন প্যানেল রিকভার করার চেষ্টা করছে, বাট আমি চাইবো যে এই রিকভারিটা যেন আরও প্রপার ওয়েতে হয়।
যে ক্রিকেটাররা আসলে এখনও পারফর্ম করছে, যে ক্রিকেটারদের দলকে দেওয়ার সামর্থ্য রয়েছে, আন্ডার পারফর্মারদেরকে ক্যারি না করে সেই ক্রিকেটারদেরকে যেন সুযোগ দেওয়া হয়। ক্রিকেটার দলে ঢোকা বাদ পড়া প্রসঙ্গ যেহেতু আসছে, একটা কথা বলতে, সেটা হচ্ছে আফিফ হোসেন ধ্রুব। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন, কিন্তু সেই সুযোগ পাওয়াটা নিয়ে প্রশ্ন উঠছে যে আফিফ আসলে কোথায় পারফর্ম করছে, বিপিএল, ডিপিএল নাকি অন্য কোথাও? কেন আসলে বারবার আফিফকে নেওয়া হয়, এই বিষয়ে আপনি কি বলবেন? আফিফকে না নেওয়া হওয়া নিয়ে যে আলোচনাগুলো হয়, যে আফিফকে কেন 1 বছর পরে আবার নেওয়া হলো, কোথায় পারফর্ম করেছে, আফিফকে যখন বাদ দেওয়া হয়েছে না, এই প্রসঙ্গ নিয়ে কেউ খুব বেশি কথা বলে নাই। এমন না যে আফিফ আমার খুব ক্লোজ ছোটো ভাই বা তার সাথে আমার রেগুলার কথা হয়, ন্যাশনাল টিমের অনেক ক্লোজ ছোটো ভাই আমার আছে, তাদের সাথে আমার রেগুলার ডিসকাশনস হয়, বিভিন্ন ইস্যুতে আমরা সুখ দুঃখ অনেক কিছু শেয়ার করি, বাট আফিফের সাথে আমার কথা হয় না, টু বি ভেরি অনেস্ট। বাট আফিফকে যে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে, কোচ এসে চট্টগ্রামে প্রেস কনফারেন্সে বললেন যে কাউকে চেহারা দেখে আমি রাখবো নাকি, অথচ এই ছেলেটাই টানা হচ্ছে আপনার প্রায় 50টা 60টা হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে ফেলেছিল। ব্যাট প্যাচ যেতে পারে ভাই। বিরাট কোহলি হচ্ছে আপনার দেখছেন না কত বাজে খেলছিল, পার থেকে কী করে ফেললো, ভারতকে জেতাতে একটা বড় রোল প্লে করলো না। তো আমার ক্রিকেটারটা তো বিরাট কোহলি না। বিরাট কোহলি যদি এত বেশি টাইম লাগে, আপনি যেই ক্রিকেটারের পেছনে এত ইনভেস্ট করছেন তাকে আরেকটু বেশি তো টাইম দেবেন, আপনি কি সেটা দেন? আফিফ চান্স পাওয়া নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের একটু আমি রিমাইন্ড করে দিতে চাই যে আফিফ যখন বাদ পড়েছিল, কোন প্রসেসে বাদ পড়েছিল, একটু এটা খুঁজে দেখেন ভাই প্লিজ। জাকির আলী অনিকের ব্যাটিং নিয়ে কথা হয়েছিল প্রথম টেস্টে ডেবিউ হওয়ার পর, তার যে আউটের ধরনটা, অনেকেই প্রশ্ন তুলেছে যে আসলে জাকির এখনও আসলে ওভাবে টেস্টের জন্য প্রস্তুত হয় না, কিন্তু এখন আবার কথা উঠেছে যে জাকির টেস্টের জন্য প্রস্তুত, ওয়ানডে এবং টি-20-র জন্য সে আসলে ফিট নেই। এটা নিয়ে কি বলবেন? জাকির আলী প্রথম শ্রেণী ক্রিকেটে 40+ এভারেজে সে হচ্ছে রেগুলার ব্যাট করে, ঠিক আছে। জাকির টেস্টের জন্য প্রস্তুত না, এই প্রশ্ন যে করে সে আসলে এই প্রশ্ন তোলার জন্য কতটুকু প্রস্তুত, আমার কাছে এই ব্যাপার নিয়ে যথেষ্ট ডাউট রয়েছে। আমরা খুব দ্রুত খাজনার থেকে বাজনা বেশি, তাই না? মেঘ দেখে আমরা বুঝে যাই যে বৃষ্টি নেমে আসবে, ঠিক আছে। এখন এই মেঘ আসলে গরম নামাবে নাকি বৃষ্টি নামাবে সেটা আমরা ওয়েট করতে চাই না। জাকির 3 টেস্ট খেলেছে, 3 টেস্টে প্রত্যেকটা টেস্টেই সে একটা করে 50 মারছে ভাই। জাকের এই 3 টেস্টে টানা 3টা 50 মারার ক্ষেত্রে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার মাত্র, বাংলাদেশের যত ক্রিকেটার ডেবুটেন্ট হয়েছে এবং খেলছে। সো এই ক্রিকেটারকে নিয়ে প্রশ্ন তোলার আগে আমার কাছে মনে হয় যে প্রশ্নকর্তার, যিনি প্রশ্ন তুলছেন তার আরেকটু স্টাডি করা দরকার। এখন ক্রিকেটারকে নিয়ে দুম করে প্রশ্ন তুলে ফেলা উচিত না। টেকনিক নিয়ে কথা বলছেন, ভিভিএস লাক্সমানের ব্যাট দেখছেন, পা চলতো না কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থেকে ব্যাট করতেন। 281 মারছিল ইন্ডিয়া, মনে আছে? ইডেন টেস্টের কথা মনে আছে? রাহুল দ্রাবিড় 160, ভিভিএস লাক্সমান 281। ফলনে পড়ে ইন্ডিয়া শেষ পর্যন্ত ওই টেস্টটা জিতে যায় অস্ট্রেলিয়ার এগেনস্টে। বীরেন্দ্র সেহবাগের আপনি ব্যাটিং দেখেন, কোনো টেকনিক বা ইয়ের বিষয় হচ্ছে আপনি ওটাতেই কমফোর্টেবল, আপনি এভাবেই রান করে আসছেন। একজন ক্রিকেটারকে আপনি বাধ্য করতে পারবেন না। কোনো কোনো স্টুডেন্ট আপনি দেখবেন যে সারা রাত পড়ে, আর কেউ 2 ঘন্টা পড়ে, বুঝছেন? সারা রাত যে পড়লো আর 2 ঘন্টা যে পড়লো, রেজাল্টে গিয়ে দেখবেন 2 ঘন্টা যে পড়তেছে সে ভালো করে ফেলতেছে। সো এই ফালতু আলোচনাগুলোকে আমি আসলে খুব বেশি সাপোর্ট করি না। আমার কাছে মনে হয় এইগুলো আলোচনা করে নিজেদেরকে অনেক বড় ক্রিকেট বোদ্ধা প্রমাণের কোনো দরকার নাই। জাকির আলী অনেক কী পারে না, আপনি তার স্টার্ট দেখেন অ্যান্ড দেন ডিসকাস। মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে কী বলবেন? যে আসলে ক্যাপ্টেন্সি নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে। মিরাজ আফগানিস্তানের বিপক্ষে ক্যাপ্টেন্সি করার পর কিছু প্রশ্ন উঠেছিল, এরপর কিন্তু আবার তার নেতৃত্বে কিন্তু একটা দুর্বল দল কিন্তু আসলে দারুণ একটা ম্যাচ উপহার দিয়েছে, সিরিজ উপহার দিয়েছে। মিরাজের ক্যাপ্টেন্সিটা কি আসলে ভবিষ্যতে নিশ্চিত কিনা? না, নিশ্চিত তো কোনো কিছুই না বাংলাদেশ দলে, ঠিক আছে। বাংলাদেশ দলে যে ক্রিকেট বোর্ডে আমরা এখন আছি, এখানে আমরা 1 সপ্তাহ আগেও যেভাবে ছিলাম এখন কি আমরা সেভাবে আছি? আপনি একটু ক্যামেরাটা ঘুরান, এখানে যে ফেন্সগুলো ছিল এগুলো এখন নাই, ঠিক আছে। এটাকে নতুন করে রেনোভেট করা হচ্ছে। তো পৃথিবীতে কোনো কিছুই নিশ্চিত না, আর ক্রিকেট বোর্ডে কোনো কিছুই নিশ্চিত না, আমি বুঝতে পারছি। তো ব্যাপারটা এরকম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমি মনে করি মিরাজকে ক্যাপ্টেন্সি দেওয়াটা খুব জরুরি, টেস্টে স্পেশালি। এর মানে এই না যে শান্ত খারাপ ক্যাপ্টেন বা খারাপ প্লেয়ার, আমরা তো আসলে বিপরীতটা ধরে নিই। নাজমুল হোসেন শান্তর উপর থেকে একটু প্রেশারটা রিলিজ করে ওয়ানডেতে তিনি যেন আরও প্রপার ওয়েতে ব্যাটিং এবং ক্যাপ্টেন্সিটা করতে পারেন। আবার মিরাজ যেহেতু টি-20 খুব একটা খেলে না, তিনি যেন টেস্ট নিয়ে ভেবে আপনি এরকম একজন রেগুলার পারফর্মারকে যদি দায়িত্ব দেন, ফিউচার প্ল্যানটা করতে পারেন, ন্যাশনাল টিমের জন্য এটা অনেক বেশি উপকারী হবে, অনেক বেশি স্বাস্থ্যকর হবে। তার মানে আপনি বলছেন যে আসলে আপনার কথা অনুযায়ী 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন হতে পারে, যেহেতু 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন হতেই পারে আপনার যদি প্রয়োজন পড়ে। অনেকে বলে যে বিশ্বের কোথাও নাই, এখন এটা চলে না। ভাই আমার যদি দরকার পড়ে, বাংলাদেশে ঠান্ডা নামলে বিশ্বের সব জায়গায় গরম, আপনি কি লেপ কাঁথা বালিশ নেবেন না, তোষক নেবেন, এই কী বলে কম্বল নেবেন না? সো আপনার ঠান্ডা লাগছে কিনা সেটা বিষয়। আমার ঠান্ডা লাগছে, আমি ফুল স্লিপ পরেছি, এই ক্যামেরাটা একটু ওকে দেখান। আপনার ঠান্ডা লাগে না, আপনার রক্ত গরম, ঠিক আছে, অনেক গার্লফ্রেন্ড আছে, আপনি ধরেন আপনি এইভাবে ঘুরতেছেন, তো এটা তো ডিপেন্ড করে। বাংলাদেশ দলে যদি আমার ভাই একটাও গার্লফ্রেন্ড নাই ভাই। এটা তো আপনি আমার বলবেন না, ঠিক আছে, কারণ এখানে যারা শুনছে নিশ্চয়ই তাদেরও অনেকেই এখানটায় শুনছে, সো এটা আপনার সংসার ভাঙতে পারে। তো আমি যেটা বলছি যে আসলে আপনার দরকার কি, আমার দরকার 3 ক্যাপ্টেন, যদি আমার প্রয়োজন পড়ে
তাহলে তো আমি 3 ক্যাপ্টেন রাখবো।